আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন, ভলিউম ঠিক আছে কিনা। জি ভাই, আপনাকে শোনা যাচ্ছে। সবাইকে শুভরাত্রি। আপনারা অনেকক্ষণ যাবত হচ্ছে অপেক্ষা করছেন, অলমোস্ট 10 মিনিটস লেট। আমরা ইতিমধ্যে খুব সম্ভবত 4টে সেশন করেছি এবং আজকে আমরা আমাদের 5ম সেশন শুরু করছি। আমাদের আজকের সেশনটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট মাস্টারি ফর NSTO রিসার্চ সোসাইটি। আমরা সবসময় আসলে বিশ্ববিদ্যালয়ে পড়ি, বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে থাকে। এই একটি প্রোগ্রাম আয়োজনের পরে সেটিকে সফলতার রূপ দেওয়ার জন্য আসলে আমাদের কিছু ট্যাকটিক্স, ট্রিক্স এবং হার্ড ওয়ার্ক, টাইম ম্যানেজমেন্ট এন্ড লিডারশিপ খুব ভালো প্রয়োজন আসলে। আমরা আসলে আজকের সেশনে সেগুলোই জানতে চলেছি। ছোট্ট করে একটু আমার পরিচয়টা দিয়ে দিই। আমি আপনাদের কাছে ফিরছি, পড়াশোনা করছি ফলিত রসায়ন এবং কেমিক্যাল রসায়ন বিভাগ, 19টি সেশন। লাকিলি আমি হচ্ছে গিয়ে আমাদের রিসার্চ সোসাইটির প্রথম এক্সিকিউটিভ কমিটির ফাউন্ডিং মেম্বার এবং গত কমিটির জয়েন্ট সেক্রেটারি। সৌভাগ্যক্রমে আসলে আমার গবেষণা কেন্দ্রিক এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কেন্দ্রিক বেশ অনেকদিন কাজ করবার সুযোগ হয়েছে। নবীপ্রবী গবেষণা সংসদ, নবীপ্রবী বিতর্ক ক্লাব, এছাড়াও আরো বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে। কথা না বাড়িয়ে আসলে আজকের সেশনটা শুরু করব। সেশনটা শুরুর আগে আসলে আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, যেটি আমি আসলে আমার আলোচনার শেষে গিয়ে আপনাদের কাছ থেকে উত্তর জেনে নিব। এবং পুরো সেশনটাতে দেখবেন আমার স্লাইড সংখ্যা খুবই কম। আমি শুধুমাত্র আপনাদের জন্য কিওয়ার্ড গুলো নিয়ে আমার স্লাইড গুলা মেক করছি এবং আপনাদেরকে যদি আসলে পুরো স্লাইডটা বুঝতে হয় আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে এবং কোথাও যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে করতে হবে। প্রথমে আসলে যে প্রশ্নটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ইভেন্ট আসলে কি, এবং শুধু চেয়ার, ব্যানার, বক্তৃতা এগুলো থাকলেই কি ইভেন্ট? হ্যালো, আপনার সাউন্ডটা খুব আস্তে শোনা যাচ্ছে, মাইকটা একটু কাছে নিলে ভালো। আমার এখনো ঠিক আছে? আচ্ছা, বাকিরা কেউ একজন বলবেন। আমি বুঝতে পারিনি, আমার কথা কি ক্লিয়ার না? আচ্ছা, ঠিকঠাক আছে। জি ভাই, ঠিক আছে, শোনা যাচ্ছে। আচ্ছা, শুধু চেয়ার টেবিল বক্তৃতা দিলেই কি ইভেন্ট হয় কিনা, নাকি আসলে এর চেয়ে ডিফারেন্ট কোনো কিছু? কেউ কি বলতে পারবেন? আপনারা চাইলে হ্যান্ড রেজ করতে পারেন। প্লিজ। আমি আপনাদের কাছ থেকে এই প্রশ্নটা একদম লাস্টে আবার চাইবো। ইভেন্ট ম্যানেজমেন্ট কি শুধু চেয়ার, ব্যানার, বক্তৃতা, নাকি আসলে ডিফারেন্ট কোনো কিছু? কোনো স্টোরি থাকে কিনা, কোনো ফিলিংস থাকে কিনা, এবং এটার ইম্প্যাক্ট কি? চলুন আজকে আসলে আমরা ইভেন্টকে চেয়ার টেবিলের বাইরে নিয়ে গিয়ে শুধুমাত্র ইভেন্ট আয়োজন করা না, একটা ট্রান্সফরমেশন হিসেবে আমরা আসলে ভাবি। পুরো সেশনে আমরা আসলে অনেকগুলো বিষয় শিখবো
এবং সেগুলোকে আসলে 4টা পয়েন্ট, তার মধ্যে 4টা পয়েন্ট আসলে আমরা এখানে দিয়েছি। প্রথমত আমরা যে জিনিসগুলো শিখবো, একটা ইভেন্টকে আয়োজন করার জন্য আসলে আমরা কিভাবে প্ল্যানিং গুলো করতে পারি, আইডিয়া জেনারেট থেকে শুরু করে একটা ইভেন্টের উপর সেই আইডিয়া গুলো কিভাবে ইম্প্যাক্ট ফেলে। সেকেন্ডলি আমরা শিখবো ইভেন্ট ম্যানেজমেন্ট করার মাধ্যমে আমরা বেসিক বিগিনার ইভেন্ট আয়োজক থেকে শুরু করে প্রো স্ট্র্যাটেজিস গুলো কিভাবে শিখতে পারি, এবং পরবর্তীতে আসলে সেগুলো শিখে বিশ্ববিদ্যালয়ে আমাদের একাডেমিক কিংবা এই যে গবেষণা সংক্রান্ত যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোতে আসলে আমাদের স্কিল গুলো কিভাবে অ্যাপ্লাই করতে পারি। এবং সর্বশেষ, আপনি যখন একটা ইভেন্ট নিয়ে এতগুলো জিনিস জানবেন তখন আপনার মধ্যে কনফিডেন্স গ্রো করবে, এবং আপনি সেই কনফিডেন্সকে কাজে লাগিয়ে ইন ফিউচার ইনস্টিটিউট রিসার্চ সোসাইটি ইভেন্ট ম্যানেজমেন্টের একজন মাস্টার হিসেবে, একজন লিডার হিসেবে আপনি অভিভূত হতে পারবেন। ওকে, দেখুন, ইভেন্ট অনেক ধরনের হয়। আপনার এই যে লাইফ আছে, এই লাইফে আপনি প্রত্যেকটা সেক্টরে গিয়ে আসলে ইভেন্ট আয়োজন করে থাকেন, এবং একটা ক্লাব বলুন এবং একটি কর্পোরেটের জায়গায় বলুন, সব জায়গায় আসলে এই ইভেন্ট ম্যানেজমেন্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনার এখানে একটা স্লাইডেই দেখতে পাচ্ছেন যে আমরা 2টা সেক্টরে ভাগ করেছি, এর বাইরে কি নেই? অবশ্যই আছে। আপনার ফ্যামিলি লাইফ, আপনার সোশ্যাল লাইফ, সব জায়গায় কিন্তু আসলে ইভেন্ট ম্যানেজমেন্ট করতে হয়। ধরুন আপনার ফ্যামিলিতে একটা বিয়ের অনুষ্ঠান, এটা কিন্তু একটা ইভেন্ট। এই ইভেন্টটা আপনি আসলে কিভাবে ম্যানেজ করবেন সেই জিনিসটা আসলে আপনাকে জানতে হবে। এখন ধরুন আপনার আপনার ফ্যামিলির আপনার ভাইয়ের বিবাহ ফর এক্সাম্পল, এবং আরো আপনার একটা বন্ধুর বিবাহ কাছাকাছি সময় অনুষ্ঠিত হচ্ছে, বাট দুজনের বিয়ের আসলে বাজেট ডিফারেন্ট। এই বাজেটের উপর ডিপেন্ড করে আসলে যে বিয়েটা কতটা আসলে চমৎকার হবে কি হবে না, সেটা কি আসলে নির্ভর করে কিনা, নাকি আসলে সেই বাজেটটা ছাড়াও পাশাপাশি আপনি প্ল্যানিং টাইম ম্যানেজমেন্ট এবং ইভেন্ট ম্যানেজমেন্টটা আসলে খুব বেশি ম্যাটার করে, সেগুলো আসলে জানতে হবে। তো আমরা সেগুলোর পাশাপাশি যে আজকে আমাদের আলোচনার যে টপিক একাডেমিক ইভেন্ট এবং কর্পোরেট ইভেন্ট গুলো নিয়ে একটু কথা বলি। আমরা আসলে একাডেমিক কি কি ধরনের ইভেন্ট আয়োজন করতে পারি। আপনি রিসার্চ সোসাইটির মেম্বার হিসাবে আপনাকে প্রচুর পরিমাণে সেমিনার আয়োজন করতে হবে। আপনাদের মধ্যে যারা 16তম ব্যাচ রয়েছেন, 17তম ব্যাচ রয়েছেন, আপনারা কিন্তু জানেন ইনস্টিটিউট রিসার্চ সোসাইটি বেশ অনেক সেমিনার আয়োজন করে থাকে। আমরা লাস্টলি হচ্ছে বিগ যে সেমিনার গুলো আয়োজন করেছিলাম সেগুলোর মধ্যে একটা ছিল ইউএস এম্বাসির সাথে আমাদের একটা সেমিনার, যেখানে আমরা অডিটোরিয়ামে আসলে স্টুডেন্টদেরকে জায়গা দিতে পারছিলাম না। এবং এই যে একটা সেমিনার আয়োজন করলাম, এই সেমিনারে কিন্তু হচ্ছে গিয়ে একদিনে আমরা আয়োজনটা করে নাই। আমরা সেক্ষেত্রে সেমিনারের জন্য অনেক প্ল্যানিং করতে হয়েছে, অনেক কিছুই করতে হয়েছে, যেটা আসলে আমরা কিছুক্ষণ পরে শিখবো। দেন ওয়ার্কশপ, সিম্পোজিয়াম এবং বিভিন্ন ধরনের পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশন, কিংবা এই যে আপনারা যে এখন একটা ট্রেনিং সেশন করছেন, এই সেশন গুলো, এই সবকিছু কিন্তু এক একটা ইভেন্ট। এবং কর্পোরেটে গিয়ে কিন্তু আসলে আপনারা এই সেশন গুলোর গুরুত্ব তখন বুঝতে পারবেন, কারণ আপনারা যখন একটা কর্পোরেট প্রতিষ্ঠানে যাবেন, ধরুন আপনি হচ্ছে গিয়ে মার্কেটিং ডিপার্টমেন্টে জয়েন করবেন ওনাদের, তো দেখা যায় কি, যেমন ধরেন প্রাণ কোম্পানিতে আমরা হচ্ছে নতুন করে একটা প্রোডাক্ট লঞ্চ করব, ধরেন প্রাণের একটা জুস লঞ্চ করলাম। এখন ওই প্রোডাক্টটা লঞ্চ করার সময় আমাদেরকে সেটার জন্য মার্কেটিং করতে হবে, এবং মার্কেটিং কিভাবে করব সেটা আমরা অনলাইনে করতে পারি, অফলাইনে করতে পারি ভায়া ভিকেলস এবং ক্যাম্পেইন ইত্যাদি। এবং পাশাপাশি আমরা যখন বড় বড় কোম্পানিগুলো আসলে কোনো ইনভেস্টমেন্ট করে, তখন আসলে কি করতে হয়, তাদেরকে আমাদের কিন্তু অ্যাট্রাক্ট করতে হয়।
আপনি যখন উদ্যোক্তা হবেন তখন আসলে আপনি আইডিয়া দিতে পারবেন, কিন্তু আসলে আপনি দেখা যাচ্ছে আপনার ওই রকম ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকে না। এই সাপোর্ট গুলো কালেক্ট করার জন্য কিন্তু হচ্ছে গিয়ে বায়ারদেরকে বা ইনভেস্টরদেরকে অ্যাকসেপ্ট করতে হয়। এখন এই জন্য আপনাকে কনফারেন্স আয়োজন করতে হয়। তো এই সব কিছুর জন্য আসলে ইভেন্ট ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট স্কিলই আসলে আপনাকে আপনার যে প্রতিষ্ঠানটা, সেটা কর্পোরেট হোক কিংবা আপনার যে ক্লাব হোক, সেটা কত ভালোভাবে চলবে সেটা আসলে নির্ভর করে। রিসার্চ সোসাইটির জন্য আসলে কেন ইভেন্ট ম্যানেজমেন্টটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা অলরেডি কিন্তু আলোচনা করে ফেলেছি। এখানে হচ্ছে গিয়ে 4টা বুলেট পয়েন্ট দিয়েছি, একটু খেয়াল করেন। টু প্রেজেন্ট রিসার্চ আউটকামস এফেক্টিভলি, অর্থাৎ রিসার্চ সোসাইটির যতগুলো আসলে ইভেন্ট অর্গানাইজ করা হয় সেগুলোর মূল লক্ষ্য হচ্ছে গিয়ে কি, রিসার্চের যে আউটকাম গুলো রয়েছে সেগুলো আসলে এফেক্টিভলি বের করে নিয়ে আসা। এবং আপনি যখন একজন অর্গানাইজার হন, আপনার কিন্তু সেই সুযোগটা থাকে স্টুডেন্টদের সাথে, রিসার্চারদের সাথে এবং শিক্ষকদের সাথে, প্রশাসনিক লোকদের সাথেও একটা নেটওয়ার্ক ক্রিয়েট করা। এই জন্য আসলে রিসার্চ সোসাইটির ইভেন্ট ম্যানেজমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং যারা এই কাজগুলো ভালোভাবে করতে পারবে তারাই আসলে অপরচুনিটিস গ্রেট করবে। পাশাপাশি আপনি যদি ভালো একটা ইভেন্ট অর্গানাইজ করে থাকেন, তাহলে এটা আপনার জন্য, আপনার ক্লাবের জন্য বা প্রতিষ্ঠানের জন্য এটা রেপুটেশনের ব্যাপার। এছাড়া আপনি যদি এখান থেকে আসলে ভালোভাবে কাজ করা শিখে যান, আপনি কিন্তু দেশে এবং বিদেশেও বড় বড় ইন্টারন্যাশনাল যে ইভেন্ট গুলো রয়েছে সেগুলো আয়োজন করতে পারবেন। এই যে এত আলোচনা, এত গুরুত্বের কথা বললাম, এগুলো আসলে কখন মেটার পড়ে বা কিভাবে আসলে আমরা একটা ইভেন্ট আয়োজন করবো, সেটার জন্য আসলে আমাদেরকে কিছু স্ট্র্যাটেজি দেখতে হবে। আমরা যখন কোন একটা ইভেন্ট লঞ্চ করব, ধরেন আমাদের রিসেন্টলি রিসার্চ সোসাইটির একটা পোস্টার প্রেজেন্টেশন গিয়েছিল। এই পোস্টার প্রেজেন্টেশনটা আপনি আসলে কিভাবে অ্যারেঞ্জ করবেন? প্রথমে আপনাকে কি করতে হবে, এই যে আমরা রিসার্চ সোসাইটিতে পোস্টার প্রেজেন্টেশন অ্যারেঞ্জ করছি, আপনাকে জানতে হবে আপনি কেন করছেন, এটা করলে আপনার লাভ কি। অর্থাৎ আপনাকে আপনার ইভেন্ট আয়োজনের পারপাসটা জানতে হবে। আপনার যদি হয়তো মনে হয়েছে আমরা এটা ধরেন চড়ুই ভাতি করবো, কালকেই করে ফেলবো, মানে হুট করে মাথায় আসছে করে ফেলবো, কিন্তু আসলে কেন করবেন? আপনি এনজয় করার জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা একটা ইভেন্ট অ্যারেঞ্জ করে ফেলি হুট করে, কোনো লক্ষ্য থাকে না, এবং ওই ধরনের ইভেন্ট গুলা আসলে সফল হওয়ার চান্স খুবই কম। তাহলে আপনাকে জানতে হবে আপনি যখন একটা ইভেন্ট অ্যারেঞ্জ করেন, এই ইভেন্ট আসলে আপনার জন্য কতটা ইফেক্টিভ হয়। কারণ দেখেন, একটা পোস্টার প্রেজেন্টেশন যে কম্পিটিশনটা, আপনি এটাকে মাথায় নিয়ে নেন যে আজকের এই পুরো আলোচনাটা আমরা এটা নিয়ে করছি। তাহলে আমরা যখন পোস্টার প্রেজেন্টেশন করব, তাহলে আমরা এখান থেকে কি কি বেনিফিট পাবো? কারণ এখানে কিন্তু আমাদের টাইম দিতে হচ্ছে, অর্থ খরচ করতে হচ্ছে, অনেক ফিজিক্যালিও আমাদেরকে কিন্তু এবং মেন্টালিও কিন্তু কন্ট্রিবিউট করতে হচ্ছে। একটা টিমকে কিন্তু আইটি কাজ করতে হচ্ছে, একটা টিমকে মার্কেটিং এর কাজ করতে হচ্ছে, প্রমোশনের কাজ করতে হচ্ছে। এই যে ইভেন্টটা অ্যারেঞ্জ করছি, এখন এটার যদি ইফেক্টিভনেস যদি অনেক বেশি না হয়, এত কষ্ট করা, এত মার্কেটিং করার আসলে কি দরকার? তাহলে আপনাকে বুঝতে হবে কোন ইভেন্টের জন্য আপনি আসলে কতটুকু পরিমাণে ইফোর্ট দেবেন। পরবর্তীতে আপনাকে জানতে হবে আসলে আপনি টার্গেট অডিয়েন্স কারা, কাদেরকে আপনি এঙ্গেজ করবেন। যেমন ধরেন আমি যে পোস্টার প্রেজেন্টেশনের কথা বললাম, আপনি আসলে পোস্টার প্রেজেন্টেশনের জন্য কাদেরকে নিবেন? আপনি পোস্টার প্রেজেন্টেশনের জন্য আসলে তাদেরকেই নিবেন
বা আপনার রিসার্চ সোসাইটি টার্গেট অডিয়েন্স হচ্ছে তারাই যারা আসলে ডেডিকেটেডলি এই রিসার্চ ওরিয়েন্টেড কাজগুলোর জন্য আসলে নিজের গুরুত্বপূর্ণ সময় থেকেও সময় বের করে নিবে, এবং যাদের আসলে দেখা যাচ্ছে গবেষণা করার প্রতি আগ্রহ রয়েছে বা বাইরে যেতে চায়। এখন আপনি দেখা যাচ্ছে রিসার্চ সোসাইটিতে আসলে এমন একজনকে নিয়ে আসছে যিনি আসলে বাইরে যাওয়ার কোনো ইচ্ছা পোষণ করছে না, তিনি প্রাইভেট একটা সেক্টরে গেলেই হয়, ওনার জন্য আসলে রিসার্চ সোসাইটিটা, উনি অন্য যে কোনো একটা স্কিলফুল ক্লাবের জন্য যেতে পারেন। এতটুকু বুঝে গিয়েছে কিনা কেউ একটু আমাকে একটু জানাবেন। ওকে, তার পরবর্তীতে আপনি এই যে চিন্তা করলেন, আপনার টার্গেট অডিয়েন্স সেট করলেন, এখন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আমার কাছে রিসোর্স আছে কি কি এবং আমার কি বাজেট আছে। এখন রিসোর্স বলতে কি কি, দেখ রিসার্চ সোসাইটিতে কি কি রিসোর্স আছে, ম্যান পাওয়ার সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা যে আমি এই পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য আমাকে কিন্তু অনেক কিছু কেনাকাটা করতে হবে। যেমন ধরেন আমার এখানে ব্যানার প্রিন্ট করাইতে হবে, তারপরে আমাকে বিভিন্ন গিফটস কিনতে হবে, লজিস্টিক্স আমাকে ম্যানেজ করতে হবে, ফুড লাগবে, এবং ভেন্যু অ্যারেঞ্জ করতে হবে, এবং পাশাপাশি প্রমোশনের কাজগুলো করতে হবে। এখন ব্যানার ডিজাইনের জন্য আমার কি আইটি এক্সপার্টরা আছে কিনা, ফ্রি আছে কিনা, এবং আমাকে চিন্তা করতে হবে কম পরিশ্রমে বেস্ট আউটকাম পাওয়ার জন্য আসলে কি করতে পারি। যেমন ধরে আমি প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার সময় আমি যে কোনো একটা রেস্টুরেন্ট থেকে, যেমন হচ্ছে স্কাই ভিউ রেস্টুরেন্ট থেকে ফুড এনে সবাইকে খাওয়ালাম, ঠিক আছে, যারা যারা পার্টিসিপেট করবা সবার জন্য আসলে আমি এই ফুড দিই। তারপর দেখা গেল আমার প্রমোশনের জন্য হচ্ছে গিয়ে আমরা পেজে পোস্ট করলাম, পাশাপাশি আসলে ক্যাম্পেইন করলাম, এবং পাশাপাশি আমাদের পেজে পোস্ট গুলো বুস্ট করলাম। এখন আমার কাছে কি পরিমাণে ফান্ড আছে কিনা, আমি কি স্কাই ভিউ থেকে সবাইকে খাওয়াইতে পারবো। আমার আসলে মেইন উদ্দেশ্য কি, সবাইকে কি খাওয়ানো, নাকি ইভেন আমাকে এই প্রোগ্রামটা পোস্টার প্রেজেন্টেশনটা মাধ্যমে মানুষকে পোস্টার প্রেজেন্টেশন সম্পর্কে জানানো এবং একটা কম্পিটিশন করে তাদেরকে আগ্রহী করে তোলা। তারপরে কিন্তু আমার ওটা ফুড না। তাহলে আমাকে এই জন্য যতটুকু প্রয়োজন, ধরেন আমি হচ্ছে গিয়ে নাস্তা হিসেবে একটা সিঙ্গারা, একটা কেক, কিংবা একটা মিষ্টি দিতে পারি। এটা বেশ বাজেট ফ্রেন্ডলি এবং হয়তো বা মোটামুটি হেলদি বলা যায়, যদিও হেলদি না। এখন দেখেন ভেন্যু হিসেবে আমরা কি করতে পারি, পোস্টার প্রেজেন্টেশনের জন্য আপনার কি অডিটোরিয়াম দরকার, আপনার প্রথমে অডিটোরিয়াম দরকার। এই জন্য আপনাকে কি করতে হবে, আপনি পোস্টার প্রেজেন্টেশনের জন্য অডিটোরিয়াম না নিয়ে আপনি ভিডিও কনফারেন্স রুম নেন কিংবা আইকিউএসি নেন। এই ভেন্যুটা আপনাকে কি করতে হবে, আজকে বললে কালকে দিবে, দিবে না। এই ভেন্যুটা আপনাকে কথা বলে সুন্দর করে ম্যানেজ করে নিতে হবে, এবং এর জন্য কিছু ফর্মালিটিস রয়েছে, লাইক অ্যাপ্লিকেশন ড্রপ করতে হবে, এবং কমপক্ষে 1 সপ্তাহ আগে অ্যাপ্লিকেশন ড্রপ করতে হবে, তাহলে আপনি ভেন্যু পাবেন না। এখন দেখেন আপনার রিসোর্স গুলো কিন্তু আপনাকে জেনে নিতে হবে এবং সেই অনুযায়ী কাজ করার একটা চিন্তা করে ফেলতে হবে, তাহলে আপনি বাজেট আছে, সবকিছু আছে, ভেন্যুর অভাবে আপনি প্রোগ্রামটা করতে পারলেন না। এখন বাজেট, এখন দেখা যায় আমরা যেহেতু রিসার্চ সোসাইটির মেম্বার, এখন পোস্টার প্রেজেন্টেশনে আমরা চাইলে অনেক টাকা খরচ করতে পারি, কিন্তু আসলে আমাদের হাতের ফান্ডে টাকা কতটুকু আছে, কিংবা আপনার বাজেট কতটুকু আছে, ওই বাজেটের মধ্যে আপনাকে বেস্টটা করতে হবে। যেমন আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, আমি একবার একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলাম, তো দেখা গিয়েছে আমার সেই প্রোগ্রামে হাফ বোতল পানি বেঁচে গেছে। মানে আমার একটা কেস ছিল, ওই কেসের মধ্যে অর্ধেক বোতলে পানি ইউজ হয়েছে, অর্ধেক বোতল পানি ইউজ হয়ে। এখন আমরা যে পানিটা কিনে নিয়ে আসি বাজার থেকে,
ওই পানিটার চাইতে কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে অনেকগুলো জায়গায় আরো ফিল্টার রয়েছে, মানে ওইগুলা খুবই ভালো মানের ফিল্টার। ওই পানিগুলোর চাইতেও বেস্ট পানি এখানে পাওয়া যায়। দেখা গিয়েছে আমার ওই প্রোগ্রামটা সারাদিন ব্যাপী এবং মানুষকে কন্টিনিউসলি আমাকে পানি সার্ভ করতে হচ্ছে। আমরা কি করছি, আমরা ওই ইভেন্টটা অ্যারেঞ্জ করার জন্য আমরা পানি হচ্ছে গিয়ে ওই ফিল্টার গুলোতে থেকে দিয়েছি। ওই পানিটাও ভালো এবং আমার কিন্তু কি হয়েছে, কস্ট কাটিং হয়েছে। আপনাকে এই ধরনের স্মার্টলি চিন্তা করতে হবে, তাহলে সরি আমাদের বাজেট গেল, রিসোর্স প্ল্যানিং ও গেল। এখন আপনি তো সব কাজ একা করতে পারবেন না। আপনি ভেন্যু ম্যানেজ করতে পারবেন, আপনি লজিস্টিকের কাজ করতে পারলেও আপনি আইটির কাজ করতে পারবেন না। তাহলে যে আইটির কাজ জানে তাকে আইটির কাজটা বুঝাই দিতে হবে। দেখবেন রিসার্চ সোসাইটি সুন্দর সুন্দর কিন্তু পোস্ট করা হয়, এখানে অনেকেই দায়িত্বে আছেন যারা আসলে লিখে লিখির কাজগুলো করেন। ফিউচার আপনারা অনেকেই হয়তো বা বিভিন্ন সায়েন্স ব্লগ লিখবেন, ঠিক আছে? এখন আপনি ওই ধরনের কাজ করতে পারেন। তাহলে পুরো ইভেন্টের সফলতার জন্য আসলে অনেকগুলো মানুষকে আলাদা আলাদা রোল প্লে করতে হবে। এখন আপনার কাজ হচ্ছে চিন্তা করা শেষ, বাজেট শেষ, আপনি এখন হচ্ছে রোল দিয়ে দিবেন। কে ভ্যানুর জন্য অ্যাপ্লিকেশনটা নিয়ে গিয়ে অফিসে জমা দিবে, কে লজিস্টিকের কাজগুলো করবে, কে ফুড ম্যানেজ করবে। আচ্ছা, এখন আপনি যখন সবাইকে টিম ওয়াইজ রেসপন্সিবিলিটিস গুলো ভাগ করে দিবেন, লাইক ফাইন্যান্স ডিপার্টমেন্ট, লজিস্টিক, মিডিয়া, প্রোগ্রামের দিন কে কে কাজ করবে, কে কে শিক্ষক বা আমাদের জাজেস যারা আসবে তাদেরকে আপ্যায়ন করবেন, এবং কে কে হোস্ট বা অ্যাঙ্করিং করবেন। অ্যাঙ্করিং কিন্তু একটা প্রোগ্রামের খুবই একটা ম্যান্ডেটরি জায়গা। দেখা যায় অধিকাংশ প্রোগ্রামে হোস্টিং ভালো না হওয়ার কারণেই প্রোগ্রামটা নষ্ট হয়ে যায় বা তার গুরুত্ব হারায়। তাহলে আপনাকে এই জিনিসগুলোর ব্যাপারে খুবই কেয়ারফুল থাকতে হবে। এবং লাস্টলি, সরি আমার এখানে একটু প্রবলেম হচ্ছে। ওকে, লাস্টলি আমাদেরকে রিস্ক এবং টাইম ম্যানেজমেন্টটা করতে হবে। এখন দেখেন, আপনি যে প্রোগ্রামের প্ল্যানিং করলেন, অডিয়েন্স সেট করে কাজ করলেন, বাজেট ঠিক করলেন, রিসোর্স আপনি রেডি করলেন, সবাইকে কাজ ভাগ করে দিলেন, কিছু আনসার্টেন ঘটনা ঘটতে পারে। লাইক ধরেন আপনি প্রোগ্রাম অ্যারেঞ্জ করতেছেন, হুট করে সেদিন দেখা গেল ইউনিভার্সিটির জেনারেটরের প্রবলেম হয়ে গেছে, এখন টেকনিক্যাল সমস্যা, আপনি কি করবেন? আপনি ভিডিও কনফারেন্স রুমে তো বোর্ড নাই, এখন আপনি কিভাবে প্লে করবেন? আপনাকে ব্যাকআপ প্ল্যান রাখতে হবে। তারপরে দেখা যাচ্ছে আপনি প্ল্যানিং করছেন 10,000 টাকা দিয়ে প্রোগ্রামটা করবেন, কিন্তু প্রোগ্রামটা আপনি 10,000 টাকা করতে গিয়ে দেখা গেল আপনার খরচ হয়ে যাচ্ছে 15,000 টাকা। এখন আপনাকে অবশ্যই প্ল্যানিংটা এমন ভাবে করতে হবে, প্রোগ্রাম 10,000 টাকা আপনাকে ম্যানেজ করার ট্রাই করতে হবে, আপনি বাজেট যদি 15,000 টাকার হয়ে থাকে। তার পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি অনেককে অনেক রেসপন্সিবিলিটি দিয়ে দিয়েছেন, দেখা যায় অনেক সময় আনসার্টেনলি কেউ অসুস্থ হয়ে যেতে পারে, তাহলে তার বিকল্প আপনার কি আছে কিনা, আপনার ওই পরিমাণে ম্যান পাওয়ার আছে কিনা, আপনাকে এগুলো দেখতে হবে। এবং আপনার কিভাবে এগুলো হ্যান্ডেল করবেন। একটা ইভেন্ট আপনি প্ল্যানিং থেকে শুরু করে সবকিছুই ইম্পর্টেন্ট, বাট অন ডে সেটাকে সফল করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি এটা কিভাবে হ্যান্ডেল করছেন সেটার উপর আসলে আপনার প্রোগ্রামের সফলতা বা ব্যর্থতাটা নির্ভর করছে। তাহলে স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস, অডিয়েন্স সেট এবং হচ্ছে গিয়ে রিসোর্স ম্যানেজমেন্ট থেকে শুরু করে রিস্ক টাইম ম্যানেজমেন্ট আপনাদের ক্লিয়ার কিনা? আপনারা লিখতে পারেন, হ্যান্ড রেজ করে বলতে যদি অসুবিধা হয় আপনারা একটু লিখেন, আমাকে বুঝতে হবে আপনারা আসলে কতটুকু বুঝতে পেরেছেন।
গাইজ আপনারা একটু লিখেন। অ্যাকচুয়ালি আমি খুব করে চেয়েছিলাম আপনাদের এই সেশনটা ফিজিক্যালি নেওয়ার, বাট আনফরচুনেটলি দেখা যাচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের এখন যে সিস্টেমে চলছে, প্রায় প্রত্যেকটা সপ্তাহেই কারো না কারো এক্সাম থাকে। সেক্ষেত্রে আসলে আপনাদের অনেকের মিস যাওয়ার চান্সেস আছে। দ্যাটস ওয়াই আসলে অনলাইনেই নিতে হচ্ছে। আপনারা একটু লিখেন। কারো কোনো কোশ্চেন থাকলে লিখেন, বা যদি পুরোটা ভালোভাবে বুঝে থাকেন তাহলেও লিখেন যে বুঝতে পেরেছি। আপনারা যদি রেসপন্স না করেন দেন আসলে আমি বুঝতে পারবো না। ওকে, আমি এখানে অলমোস্ট 50+ দেখতেছি, বাট আমি রেসপন্স পাচ্ছি দুজনের। আমি কি ধরে নিতে পারি বলেন? আপনারা রেসপন্স না করলে কিন্তু আমি সামনে কন্টিনিউ করবো না। ওকে ওকে, সংক্ষেপে আরেকটু বলি। আমরা যে কোনো প্রোগ্রাম আয়োজনের ক্ষেত্রে আমাদের কিছু পরিকল্পনা করতে হয়, এবং পরিকল্পনা মাফিক কাজগুলো করতে হয় এবং সেটাকে বাস্তবায়ন করতে হয়। এর জন্য আমরা আসলে কি করি, কিছু কোশ্চেন করি। প্রথমে যে জিনিসটা করি সেটা হচ্ছে গিয়ে ওই ইভেন্টের প্রয়োজনীয়তা বা গুরুত্বটা কি, এটা আয়োজন করলে আমার সংগঠনের বা ক্লাবের বা আমার অডিয়েন্স যারা রয়েছে তাদের আসলে কতটুকু লাভ হবে। দ্বিতীয়ত, আমি ওই আয়োজন করার জন্য যথাযথভাবে ক্যাপাবল কিনা ফাইন্যান্সিয়ালি, এবং বোধ আমার আসলে ম্যান পাওয়ার বা রিসোর্স আছে কিনা। এবং সর্বশেষ, আমি যে আয়োজন করবো, আয়োজন করতে হলে আমার অবশ্যই দায়িত্বগুলো কাউকে না কাউকে দিতে হবে, এবং আমার কি ওইরকম লোক আছে কিনা যারা এই আয়োজনটা সুন্দর করে সফল করতে পারবে। এবং যে কোনো আয়োজনে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, সেগুলো আমি মোকাবেলা করার জন্য যোগ্য কিনা, আমি কিভাবে আসলে মোকাবেলা করবো। আচ্ছা, এখানে আসলে খুব বেশি কিছু না। আগের যে স্লাইডটা রয়েছে ডিটেলসে বলেছি, ওটার সারসংক্ষেপ। আমাদের এই পুরো একটা ইভেন্ট যদি আয়োজন করি, আমরা ইভেন্টের পুরো লাইফ সাইকেল প্ল্যানিং থেকে শুরু করে এবং ইভেন্ট আয়োজন করার পর পর্যন্ত মানুষ যে প্রশংসা করে কিংবা গালি দেয়, এই পুরো জিনিসটাকে আমরা ইভেন্টের লাইফ সাইকেল, এটাকে আমরা 3টা জায়গায় ভাগ করি: ফাউন্ডেশন, এক্সিকিউশন এন্ড ইভালুয়েশন। আপনার যে কোনো কিছুই আসলে ফাউন্ডেশন খুবই ইম্পর্টেন্ট। আপনি বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টই পড়েন না কেন, আপনি যখন ওই সাবজেক্টটা সম্পর্কে জানেন, ধরেন আপনি হচ্ছে গিয়ে সায়েন্সেরই কোনো একটা সাবজেক্টে পড়েন, ম্যাথেই পড়েন, ম্যাথের কিছু বেসিক্স আছে। এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটা হচ্ছে আপনার ম্যাথের ফাউন্ডেশন। ঠিক একটা ইভেন্টের জন্য আসলে আপনার একটা ফাউন্ডেশন লাগবে, মানে কনসেপ্ট এবং প্ল্যানিংটা লাগবে। যেমন ধরেন আপনি ওই যে আমরা যে পোস্টার প্রেজেন্টেশনের কথা বলছিলাম, আমরা ওখানেই থাকি। এই পোস্টার প্রেজেন্টেশনের জন্য আপনার একটা কনসেপ্ট লাগবে, একটা থিম লাগবে, যে পোস্টার প্রেজেন্টেশনটা আসলে আপনি কি ধরনের একটা কি লাইন দিয়ে দিবেন, যেটার উপর বেস করে আসলে আপনি ওই আয়োজনটা করছেন। কিংবা দেখা যায় আমরা যে কোনো একটা ইভেন্ট আয়োজন করছি, যেমন
আমাদের রিসার্চ সেল থেকে বিভিন্ন সময় বিভিন্ন সিম্পোজিয়াম আয়োজন করা হয়, সায়েন্স ফেয়ার আয়োজন করা হয়। ওই সায়েন্স ফেয়ারও দেখা যায় কি এক এক সময় এক একটা কনসেপ্ট থাকে। যেমন লাস্ট টাইম ছিল যে সায়েন্স ফেয়ারের একটা কনসেপ্ট ছিল গ্রিন কেমিস্ট্রি, মানে সবুজায়ন, এবং অনেক সময় থাকে এসডিজি গোল অ্যাচিভ করা নিয়ে। এগুলো এক একটা কনসেপ্ট। অর্থাৎ ধরেন আপনি ওই প্রোগ্রামটা সফল করার ক্ষেত্রে আপনার কিছু আলাদা জিনিস থাকবে যেগুলোকে আপনাকে মেনটেন করতে হবে, এবং সেটার জন্য প্ল্যানিং করতে হবে। এবং এখানে যা যা রয়েছে এগুলো কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। এখন আপনার সব প্ল্যানিং করা শেষ, কনসেপ্ট শেষ, সবাইকে আপনি মানে মাথার মধ্যে আপনি সবকিছু রাফ করে ফেললেন আপনি টিম লিডার হিসেবে। না, আপনি তো একা এই পুরো ইভেন্ট আয়োজন করতে পারবেন না সুন্দরভাবে, কখনোই এইভাবে আয়োজন করা আসলে সম্ভব না। এখন আপনাকে কি করতে হবে? এক্সিকিউশন করতে হবে। এর জন্য আপনাকে কোঅর্ডিনেট করতে হবে আপনার যারা কলিগ রয়েছে বা আপনার আন্ডারে যারা রয়েছেন তাদের সাথে। এখন অনেককে দেখতে হবে, দেখা যায় কথা ভালো বলতে পারে, ওনারা কি করবেন? আপনার যারা গেস্ট রয়েছে, ধরেন আপনি এই যে পোস্টার প্রেজেন্টেশনে গেস্ট কারা? টিচাররা বা জাজেস, ওনারা, ওনাদেরকে দাওয়াত দিতে হবে। এখন আপনি দাওয়াত দেওয়ার জন্য হচ্ছে গিয়ে একজনকে পাঠালেন, যিনি গিয়ে হচ্ছে গিয়ে বললো, স্যার আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে, আপনাকে আসতে হবে, অমুক তারিখে প্রোগ্রাম, আপনি কিন্তু অবশ্যই হচ্ছে, কোনো কথা নেই। বা আপনি হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য আপনি স্পন্সর খুঁজতে গেছেন, গিয়ে বললেন আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতেছি, আপনারা আমাদেরকে কিছু স্পন্সর করেন, আপনাদেরকে গেস্ট হিসেবে নিয়ে যাবো আমরা। আপনি এইভাবে কথা বললে আসলে কেউ কি আপনার কথা শুনবে কিনা? অবশ্যই শুনবে না। বরং পারলে আপনাকে ভদ্রভাবে বলবে যে আপনি আসুন, কিংবা নাইলে বলবেন যে আপনি রাস্তা পাবেন, পানি হিসেবে বলবেন আর কি। এখন আপনাকে কি করতে হবে? যে হাম্বল, যিনি বুঝতে পারেন, কি আসলে আপনাকে সেখানে পাঠাতে হবে। এবং পাশাপাশি দেখা যাচ্ছে নতুন কাউকে পাঠাবেন যিনি আসলে কাজটা শিখতে আগ্রহী। আপনি শিক্ষকের কাছে যাবেন বা জাজেসের কাছে যাবেন, আপনি সুন্দর করে আপনাদের কনসেপ্ট বলবেন, প্ল্যানিংটা শেয়ার করবেন, এবং ওনাকে হাম্বলি রিকোয়েস্ট করবেন যে স্যার আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। আপনি যদি আপনার মূল্যবান সময় থেকে একটু সময় দিতে পারেন আমাদের জন্য খুবই উপকার হবে। এবং আপনি যদি স্পন্সরের কাছে যান, আপনি ওনাদেরকে থিম শেয়ার করতে পারেন, পাশাপাশি ওনাদেরকে বলতে পারেন আপনারা এখানে আসলে কি লাভ হবে, আপনাদের একটা প্রমোশন হতে পারে, আপনাদেরকে আমরা একটা বুট করতে দিব যেখানে আপনার স্টুডেন্টদের কাছে মার্কেটিং করতে পারবেন। এভাবে আপনাকে স্পন্সর কালেক্ট করতে হবে। এবং দেখা যাচ্ছে এক্সিবিশনের ক্ষেত্রে আপনি কিন্তু টাইম ফ্রেম আছে, আপনি অফিসে কিন্তু হচ্ছে গিয়ে 5টার পরে অ্যাপ্লিকেশন ড্রপ করতে পারবেন না, তাহলে আপনাকে দ্রুত সময় ড্রপ করতে হবে। তারপর হচ্ছে টিচারদের কাছে জানাইতে হবে। এবং হচ্ছে কি আপনার একটা স্ট্রং ভলান্টিয়ার টিম থাকবে, কুইক রেসপন্স টিম থাকবে, যারা যে কোনো প্রয়োজনে যে কোনো সিচুয়েশনে খুব দ্রুত কাজ করবে। কারণ অনেক সময় দেখা যায় কি আমরা কাজ করতেছি, একটা মার্কার শর্ট পড়ে গেছে, অনেক সময় দেখা যায় সাউন্ড সিস্টেমের প্রবলেম হয়, এখন আপনাকে ব্যাকআপ হিসেবে কয়েকজনকে রাখতে হবে। আপনি তাদেরকে যদি না খুঁজে পান, আপনি এখন ধরেন পোস্ট, হ্যাঁ আপনি ক্লাবের প্রেসিডেন্ট, আপনি নিজেই ব্যাটারির জন্য দৌড় দিলেন, তাহলে তো হলো না, আপনার প্রোগ্রাম অ্যারেঞ্জ হবে না সুন্দর করে। তাহলে আপনাকে তখন এমন কাউকে রাখতে হবে পাশাপাশি, যাতে আপনার প্রবলেম হওয়া মাত্র তাকে জানালে সে দ্রুত সলভ করে। এভাবে আপনাকে এক্সিকিউশন গুলো করতে হবে। এবং এক্সিকিউশন যখন করলেন, প্রোগ্রাম যখন অ্যারেঞ্জ করবে সুন্দরভাবে, সবকিছু হলো, খাওয়ার থেকে শুরু করে একেবারে প্রাইজ গিভিং সেরিমনি, সবকিছু হওয়ার পরে আপনাকে অবশ্যই ইভ্যালুয়েশনে যেতে হবে। ইভ্যালুয়েশনে যেতে হবে কেন? ওই যে আপনার এই প্রোগ্রামটার মাধ্যমে আসলে স্টুডেন্টরা কি লাভ পেয়েছে। আর আপনি তো অবশ্যই স্টুডেন্টদের ভালোর জন্য করেছিলেন, ক্লাবের ভালোর জন্য করেছিলেন, ক্লাবের যারা ফেলো রয়েছে তারা আসলে ভালো করেছে। যেমন ধরেন আজকের এই সেশনটা আপনাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে, আপনারা কি পরিমাণে বুঝতে পারলেন, কি শিখতে পারলেন, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। আমার প্রতিনিয়ত ইমপ্রুভ করার জায়গা রয়েছে, তাহলে আমি বুঝতে পারবো। এটা শুধুমাত্র প্রোগ্রাম অ্যারেঞ্জের জন্য না, এটা লাইফের সব ক্ষেত্রে কাজে লাগবে। টিচিং বলেন কিংবা আপনার যে কোনো কাজে বলেন, ঠিক আছে? এখন আপনাকে কি করতে হবে? ফিডব্যাক গুলা কালেক্ট করতে হবে, এবং র ফিডব্যাক কালেক্ট করতে হবে।
এবং সেগুলোকে অ্যানালাইজ করে আপনাদের যা যা প্রবলেম হয়েছে সেগুলো নোট ডাউন করে পরবর্তীতে যেন না হয় সেগুলো সলভ করার জন্য আপনাকে সচেষ্ট থাকতে হবে। এবং আপনি যখন সচেষ্ট থাকবেন, আপনি যখন আপনার দুর্বলতাগুলো জানতে পারবেন, তখনই আসলে আপনি একজন ভালো অর্গানাইজার হিসেবে ইন ফিউচারে গ্রো করবেন। এইটুকু বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, থ্যাংক ইউ। আমি মিনাসকে কথা দিয়েছিলাম আমি খুব বেশি সময় নিব না, এজন্য একটু দেরিতে ক্লাসটা শুরু করছি। আপনাদেরকে ফিজিক্যালি পেলে হয়তো বা ভালো হতো, আমি ইনস্ট্যান্ট কোশ্চেন আস্ক করতাম। আমাকে এখান থেকে কেউ একজন বলবেন যে কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আপনাকে কি কি করণ রয়েছে। ধরেন আমি আপনাদেরকে একটা ইভেন্ট দিলাম যে আমি এনএসটিইউতে একটা সচেতনতামূলক কেন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক একটা সেমিনার আয়োজন করব। এটার জন্য আসলে আমাকে কি কি করতে হবে? কেউ একজন হ্যান্ড রেজ করে এবং দায়িত্বে যিনি আছেন তিনি একটু নোট করবেন, ওনাকে এটার জন্য একটা বোনাস মার্ক দিব। ফার্স্টে যিনি হ্যান্ড রেজ করবেন আমরা তাকে দিব। আচ্ছা, তিতিক্ষা। ভাই এটার জন্য ফার্স্ট হচ্ছে প্ল্যানিং করা লাগে, মানে আমি যে ইভেন্টটা নাম করবো এটার মেইন থিমটা কি বা কিসের বেসিসে কি করবো এটা হচ্ছে ফার্স্ট প্ল্যানিং করবো। সেকেন্ড হচ্ছে আমার প্ল্যানিং অ্যাকর্ডিং আমার যে টিমস গুলো লাগবে, ধরেন হচ্ছে ইয়ার টিম মানে আমার অর্গানাইজিং সরি আমার ধরেন হচ্ছে কি অর্গানাইজিং টিম, তারপর হচ্ছে কি কমিউনিকেশন টিম, তারপর গ্রাফিক্স টিম, এই টিম গুলোকে হচ্ছে এই টিম গুলোকে হচ্ছে আমি গুছাবো, মানে কোথায় কোন মেম্বার লাগবে এগুলোকে আমি সিলেক্ট করবো। এগুলোকে সিলেক্ট করার পর থার্ডলি হচ্ছে কি আমি এটাকে হচ্ছে কি ফাংশনিং করবেন, ফাংশনিং করার সাথে আমার সাথে সাথে আমার কাছে হচ্ছে অপশনস রাখবো সো দ্যাট ইন কেস অফ ইমার্জেন্সি যদি একটাতে কোনো সমস্যা হয় যেন আমি মানে ওই মোমেন্টে যেন ইনস্ট্যান্ট ব্যাকআপটা পাই, এরকম কিছু। ওকে, থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন রয়েছে, এটা তো হচ্ছে গিয়ে যারা বেসিক অর্গানাইজার হবে। আপনি যদি প্রো অর্গানাইজার হন আপনি কি করবেন স্পেশালি? যে কেউ। প্রো অর্গানাইজার যদি হই তাহলে হচ্ছে কি, তাহলে আমার কাছে মনে হয় যে আমি এটাকে মানে মানে আমার একটা টিম থাকবে অলরেডি, যে টিমস গুলো কাজগুলো করবেন। প্রো অর্গানাইজার হলে যে যে কাজে বেস্ট আমি তাকে ওই কাজটাই দিব। এটা আরেকটা হচ্ছে কি যদি আমার কাছে হিউজ অ্যামাউন্টের বাজেট থাকে তাহলে আমি হয়তো বা কোনো অর্গানাইজার করে এরকম কোনো টিমকে হায়ার করতে পারি। আব্দুল সামাদ। হ্যাঁ, প্রো অর্গানাইজার হলে সবার আগে আমি মানে চিন্তা করবো হচ্ছে তো আমার অডিয়েন্স কেমন। আমার হচ্ছে অডিয়েন্সের উপর ডিপেন্ড করে হচ্ছে আমি আমার প্রোগ্রামটা রান করব। কারণ যদি আমার অডিয়েন্সটা খুব কম হয় তাহলে হচ্ছে যে আমার ইভেন্টের অর্গানাইজার যারা থাকবে ওদের হচ্ছে কম লাগবে। তখন হচ্ছে যে আমি চেষ্টা করবো যে আমার মানে ইভেন্টটাকে আরো সুন্দর করতে আমার যারা অর্গানাইজার হিসেবে থাকবে তাদেরকে আমি বলবো পার্টিসিপেট করার জন্য। আর যদি আমার মানে আমার ইভেন্টে যদি মানুষ বেশি হয় তখন হচ্ছে যে আমি হচ্ছে যে মানুষদেরকে ভালোভাবে আর হচ্ছে কোঅর্ডিনেট করার জন্য আরো ইনফ্লুয়েন্স করবো যাতে তারাও ইভেন্টটা ভালোভাবে দেখে, যাতে হচ্ছে যে কিভাবে ইভেন্টটা হচ্ছে রান করে বা কিভাবে মানুষদের সাথে আরো এঙ্গেজ করা যায় এই বিষয়টাতে আমি নোটিস করবো। থ্যাংক ইউ। আর কেউ কি বলতে চান? আর কেউ? ওকে, অমিনি দাস। ভাই আমি খেয়াল রাখবো যে বেসিক নিডেড যেগুলো থাকে একটা ইভেন্ট হোস্ট করার সময় দেখা যায় যে মানে সবার একটা রিকোয়ারমেন্ট, যে অডিয়েন্স যেগুলো টার্গেট অডিয়েন্স আছে যে ওদের একটা বেসিক রিকোয়ারমেন্ট থাকে, মানে ধরেন খাবার হোক বা মানে একটা কমফোর্টের একটা রিকোয়ারমেন্ট থাকে, ওগুলো ফিল আপ করার চেষ্টা করবো। কিন্তু কারণ এঙ্গেজমেন্টের সবচেয়ে ইভেন্টের তো মেন মোটিভ ভাই এটা এঙ্গেজমেন্টের জন্য তো আগে অডিয়েন্সের এটা রিকোয়ারমেন্টটা ফিল আপ করা দরকার আর কি। রাইট। একজন প্রো অর্গানাইজার অ্যাকচুয়ালি অডিয়েন্সকেই টার্গেট করে কাজগুলো করবে,
যেমন তো সেটা আপনাদেরকে আমি আমার একটা বাজেটের সমস্যা না, ওটা বাজেটের সমস্যা না, যেটা হবে বাজেট কোনো প্রবলেম হবে না আশা করি। কিন্তু যদি আমার এঙ্গেজমেন্ট না থাকে তাহলে সমস্যা, কারণ আমি আর মোটিভেশনটা পাবো না আর কি, যে নেক্সট যে ইভেন্ট গুলো পোস্ট করতে হয় তখন কি আমি অডিয়েন্স পাবো না, আর অডিয়েন্স না পেলে আমার মোটিভেশনের ঘাটতি ঘটবে। তো সেটা আর কি। আচ্ছা অনেক ধরুন আপনার বাজেট লিমিটেড, এর মধ্যে আসলে আপনি কিভাবে বেস্ট আয়োজন করবেন? তাও হ্যাঁ, বললাম না, যেমন আপনি ওই দিন কিছুক্ষণ আগে যে বললেন যে পানির ব্যাপারটা, পানির বোতল, তো ওরকম মানে রাখবো একটা ইনোভেটিভ আইডিয়া। কারণ ভাই ভার্সিটিতে পড়ালেখা করতেছে মানে সবাই তো একটা নিজের সেক্টর, নিজের একটা সার্কেলের মধ্যে ইনোভেটিভ চিন্তা ভাবনা রাখে সবাই। তো আমি এরকম লোক নিয়ে টিম বানাবো, আর সবাই তো এক্সপিরিয়েন্স হবে প্রো, মানে তো ভাই সবাই ওখানে আসতে মানে বিভিন্ন ইভেন্ট অলরেডি কাজ করছে। তো তারা সবাই যখন থেকে যে আইডিয়াটা পাইছে সবাই ওগুলো এখানে এফোর্ট গুলো দিবে আর কি। ইয়েস, দ্যাট দ্য পয়েন্ট। অ্যাকচুয়ালি আপনি যখন প্রো অর্গানাইজার হবেন, আপনি স্বাভাবিক যে কোনো অর্গানাইজার কিন্তু হচ্ছে গিয়ে আপনারা তখন যা বললে বা আমি তখন যা বললাম এভাবে চিন্তা করবে। প্রো অর্গানাইজাররা চিন্তা করবে একটু ডিফারেন্ট, যে আমার বাজেট এত, আমি এতর মধ্যে করতে পারি। কিন্তু প্রো হলে সে চিন্তা করবে আচ্ছা আমি বেস্ট দেওয়ার ট্রাই করি, কিভাবে বেস্ট হইতে পারে। যেমন ধরে আমি কিন্তু আপনাদেরকে পানির কথা বললাম, আমি এইখানে পানির টাকাটা সেভ করে সেম টাকাটা কিন্তু ফুডে ইউজ করতে পারি। তখন আমাকে কিন্তু আপনাকে সিঙ্গারা খাওয়াইতে হবে না, আমি আপনাকে একটা স্যান্ডউইচ খাওয়াইতে পারি। তার মানে এতে করে কি দাঁড়ালো, আমার যারা টার্গেট অডিয়েন্স তারা হ্যাপি হলো, আমি এঙ্গেজমেন্টটা আমার বাড়বে। ইভেন্টটাকেও এঙ্গেজমেন্ট করলো। ক্লিয়ার কিনা? অনেক। জি ভাই। আচ্ছা, তো আপনারা আশা করি ইন ফিউচার প্রো অর্গানাইজার হবেন। এই জন্য হচ্ছে গিয়ে রিসার্চ সোসাইটি আপনাদের জন্য এত সুন্দর আয়োজনটা করছে। এবং আপনারা যখন ইন ফিউচার কাজগুলো করবেন, আপনারা চেষ্টা করবেন যত সহজে স্মার্টলি প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করা যায়, হ্যান্ডেল করা যায়। ঠিক আছে? এখন আপনাদের জন্য একটা হোমওয়ার্ক। আপনারা ধরুন একটা ইভেন্ট, এখানে আমি দুইটা ইভেন্টের কথা বলেছি, তবে আপনারা চাইলে এর বাইরে ব্যক্তিগতভাবে অন্য যে কোনো একটা ইভেন্ট আপনারা ডিজাইন করতে পারেন। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করব, কারণ আমি দুইটা এক্সাম্পল দিলাম সেগুলো একটু বলি। রিসেন্টলি রিসার্চ ফেয়ার এন্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2025 হয়েছে, এবং রিসার্চ সোসাইটির কিন্তু অরিয়েন্টেশন এবং ফেয়ারওয়েল হয়েছে, যেহেতু খুবই রিসেন্ট হয়েছে। আপনাদেরকে এই টাস্ক হিসেবে শুধু রিসার্চ সোসাইটি কিংবা রিসার্চ রিলেটেড হইতে হবে কথা না, আপনারা যে কোনো ধরনের ইভেন্ট অর্গানাইজিং এর একটা কনসেপ্ট মাথায় নিতে পারেন। এখন আপনি ইভেন্টটা গোল কি বা কেন চুজ করলেন, ইভেন্টের টার্গেট অডিয়েন্স কারা, আপনি কিভাবে প্ল্যান করবেন, কিভাবে অর্গানাইজ করবেন, এবং সিমিলার কাইন্ড অফ ইভেন্ট আরেকজন যদি অর্গানাইজ করে তার থেকে আপনার আইডিয়াটা কেন এক্সক্লুসিভ, এটা আমাকে দেখাইতে হবে। আমার প্রশ্নটা ক্লিয়ার কিনা? আচ্ছা, আমি আরেকবার বলি, আপনাদের কাজ হচ্ছে আপনারা যে কোনো একটা ইভেন্ট ডিজাইন করবেন, যে ইভেন্টে টার্গেট অডিয়েন্স থাকবে, এবং টার্গেট অডিয়েন্স গুলো খুশি করার জন্য আপনারা আসলে কি কি প্ল্যানিং করছেন, তো ইভেন্টটাকে অ্যারেঞ্জ করার জন্য আপনারা কি কি প্ল্যানিং করছেন, কিভাবে সেগুলো ম্যানেজ করছেন, এবং আপনার ইভেন্ট ম্যানেজমেন্টের আইডিয়াটা বাকিদের চাইতে কেন একটু এক্সক্লুসিভ বেশি, এটা আমাকে দেখাতে হবে। আমার প্রশ্ন বোঝা গেছে? যে কোনো একজন মাইক অন করে বলতে পারে। স্টুডেন্ট? ভাই আরেকবার একটু হ্যাঁ। বললে ভালো হয়। আমি এখানে আপনাদের জন্য দুইটা ইভেন্ট ডিজাইন করেছি, আমি আপনাদেরকে উৎসাহিত করব অন্য কোনো ইভেন্টও আপনারা ডিজাইন করতে পারেন, সেটা সামাজিক হোক কিংবা ডিফারেন্ট কোনো ইভেন্ট। এখন আপনারা ওই ইভেন্টটা কারা টার্গেট অডিয়েন্স আপনার,
এবং পুরো ইভেন্টটাকে আপনি কিভাবে সাজাবেন, প্ল্যানিং থেকে শুরু করে আয়োজন করা, এই যে আমি যা কিছু করিয়েছি, এখন সেই জিনিসগুলা আপনি আপনার মতো করে সাজাবেন। ইভেন এখানে আপনি বাজেট অ্যাড করবেন, ঠিক আছে? ভাইয়া কাজটা কি আমরা বাংলায় করতে পারবো নাকি ইংলিশে করতে হবে? আপনারা বাংলায় করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যে যে ভাষায় করতে আমি উৎসাহিত করব, বাংলায় করেন, সমস্যা নেই, এতে করে আপনাদের টাইপিংটাও ভালো হবে। আচ্ছা, এখন আপনারা আমাকে বাজেট দিবেন এবং আপনার ইভেন্ট প্ল্যানিংটা অন্য আরেকজনের ইভেন্ট প্ল্যানিং এর চাইতে কেন এক্সক্লুসিভ, এটা আমাকে বুঝাইতে হবে। Am I clear? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে। আর এখন বলেন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কি? হিয়ার হিয়ার হিয়ার। হ্যাঁ বলেন, মাইক অন করে বলেন, সমস্যা নাই। হ্যাঁ, ইভেন্টের ডিউরেশন কি আমি আমার মতো সিলেক্ট করব? ডিউরেশন বলতে মানে কয়দিন ব্যাপী ইভেন্টটা হবে? মানে অনেকগুলো হ্যাঁ ইভেন্ট আছে, বা একদিন? করতে পারেন। আপনি ইভেন্টে কি কি রাখবেন, কয়দিনের ইভেন্ট করবেন, কোনো ব্যাপার না, মানে আপনি আপনার মতো করে একটা ইভেন্ট ডিজাইন করে আমাকে দেখাবেন। সেখানে আপনি ট্রাম্প কার্ড হিসেবে দুইটা জিনিস দেখবেন, বাজেট এবং আপনার ইভেন্টটা কেন অনেক বেশি এক্সক্লুসিভ। এই দুইটা হচ্ছে আপনার ধরেন, মানে আপনাদের জন্য হচ্ছে গিয়ে বুলেট পয়েন্ট, যেটা আমি বলে দিচ্ছি আর কি, নোটিসেবল আমার জন্য। বুঝেছেন? আচ্ছা, কারো প্রশ্ন থাকলে একটু করেন, মাইক অন করে করেন, আমাদের মূল আলোচনা শেষ। আর আপনাদের একটা অ্যাটেন্ডেন্স ফর্ম দেওয়া হয়েছে, সেটা ফিল আপ করেন। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া ডিজাইনটা কি ক্যানভাতে করব? ডিজাইন আপনারা ক্যানভাতে করতে পারেন। আপনারা ইতিমধ্যে মনে হয় পোস্টার ডিজাইন করছেন না? জি ভাইয়া। এটা হোমো, তাহলে আপনাদের আসলে পোস্টার ডিজাইন এখন লাগবে না, সমস্যা নেই। আপনার পোস্টার ডিজাইন ছাড়া আমাকে পুরো একটা ধরেন ইভেন্টে ডিজাইন আপনি আপনার মতো করে ডক ফাইলে করে দেখাতে পারেন। আর কোনো প্রশ্ন? ওকে, তাহলে আর যদি কোনো কোশ্চেন নিয়ে থাকে আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখনই, যদিও আমরা এটা প্রোভাইড করে দিব। তো একটা স্ক্রিনশট নিয়ে। আচ্ছা, অমি তিতিক্ষা কিছু বলবেন? অমি না ভাই, না ভাই, আচ্ছা না। ওকে দেন, তাহলে থ্যাংক ইউ গাইস ফর হিয়ারিং মি দিস লং টাইম। ওকে, সি ইউ লেটার, বাই বাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। শুভরাত্রি। ধন্যবাদ ভাইয়া আমাদের আজকের সেশনটা পরিচালনা করার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে।